আসসালামু আলাইকুম প্রিয় খামারিবৃন্দ, ভালো আছেন নিশ্চয়ই আপনারা। আজকে আমরা এসেছি আব্দুল মালেক ভাইয়ের খামারে। আজ থেকে প্রায় 7-8 দিন আগে দুটো গরু কিনে নিয়ে আসছিলেন। আসার 3-4 দিন পরে উনি খেয়াল করলেন যে ওনার গরুগুলা খাবার দাবার ঠিক মতো খাচ্ছে না। পরে আমাদের এখানে যে সহকারী ছিলেন সবুজ, তিনি সেটার জ্বর মেপে দেখেন যে এটা জ্বর প্রায় 104 ডিগ্রি 105 ডিগ্রির মতো। এরকম সমস্যায় আপনারা প্রায়ই পড়বেন, যেখানে দেখবেন যে নতুন গরু কিনে নিয়ে আসার পরে সে খাবার দাবার খাচ্ছে না, জ্বর এসে যাচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখা যায় যে এফএমডি বা খুরা রোগে আক্রান্ত হতে যাচ্ছে। এফএমডি এবং খুরা রোগ গবাদি পশু মারাত্মক একটা রোগ। একটা খামার ধ্বংস হওয়ার জন্য এই খুরা রোগই যথেষ্ট। খুরা রোগ একটা ভাইরাসজনিত রোগ। পিকোরনা ভিরিডি নামে এক জাতীয় ভাইরাস আছে, সেই ফ্যামিলির ভাইরাসের মাধ্যমে এই রোগটা ছড়ায়। গবাদি পশু, শূকর, ছাগল, ভেড়া এগুলাতে, মহিষ এই রোগে আক্রান্ত হয়ে থাকে সাধারণত। এই রোগটাকে বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে খামারিগণ চিনে থাকেন। কোথাও কোথাও বলে এটা জরা, কোথাও কোথাও বলে যে বাতিসে। তো এরকম বিভিন্ন নামে এই রোগটা হয়। তো এটা কিভাবে চিনবেন? তো এই রোগ হলে প্রথমেই যে লক্ষণটা দেখা দেবে যে তার জ্বর আসবে, অর্থাৎ তাপমাত্রা নীল দেখা যাবে যে প্রথমে 102, 3, 4, 5 এবং 107 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত জ্বর আসতে পারে। তো এই জ্বর আসলে তার আলটিমেটলি খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে, তার কানগুলা ঝুলে যাবে, লোম দাঁড়িয়ে যাবে, এরকম বিভিন্ন লক্ষণ দেখা দেবে। সময় আরেকটা জিনিস দেখবেন, সে জাবর কাটাও কিন্তু একেবারে বন্ধ করে দেবে। মুখ দিয়ে চপ চপ শব্দ আসবে, অর্থাৎ দেখবেন যে মুখে ছোট ছোট ঘা হচ্ছে, ফুসকা পড়ে যাবে, ফুসকাগুলো ফেটে সেটা ক্রমে ঘা হয়ে যাবে এবং মুখ দিয়ে চপচপ শব্দ আসবে এবং মুখ দিয়ে ফেনাযুক্ত লালা, ঘন লালা নিঃসৃত হতে থাকবে। আরেকটা লক্ষণ দেখা দেবে যে প্রথমে পায়ের খুরাতে দেখবেন যে পায়ের যে দুই ফাঁক আছে, খুরার দুই ফাঁকে ঘা হয়ে যাবে। তো সেই ঘাতে মাছি পড়বে, দুর্গন্ধ হবে এবং গরু দেখা যায় যে ওইখানে যখন ঘা হবে সে মুখ দিয়ে চাটতে চাইবে। মুখ দিয়ে চাটার পরেই কিন্তু এই ঘাটা মুখে চলে আসবে। আরো কিছু লক্ষণ দেখা দেয়, যেমন এই ঘা গুলা ফেটে আলসার হয়ে যাবে, খুরা গুলা দেখা যায় যে অনেক সময় আলগা হয়ে যায়। গাভী গরুর ক্ষেত্রে দেখা যায় যে তার যে উলান আছে, উলানের বাটের চারপাশে বা বাটের মাথায় ছোট ছোট ফুসকা পড়বে, ঘা হয়ে যাবে। সবচেয়ে বড় সমস্যা যেটা হয় যে এই রোগ হলে খামারের একবারে অনেকদিন সময় লাগে এটা ভালো হইতে। ঘা গুলা যেহেতু ভাইরাস জনিত রোগ, এটা সরাসরি কোনো চিকিৎসা নেই। দীর্ঘদিন সময় লাগে, প্রচুর যত্নার্থী করতে হয় এবং এই 10-15 দিন খামারের তো কষ্ট হয় এবং গরুটাও অবর্ণনীয় কষ্টে পতিত হয়। যেমন তার মুখে ঘা হলে কি হয়, মুখে ঘা হলে সে কোনো কিছু খাইতে পারে না। এই 15-16 দিন না খেয়ে খেয়ে তার শরীর একবারে দুর্বল হয়ে পড়ে এবং পায়ে ঘা হলে সে ঠিক মতো দাঁড়ায় থাকতে পারে না। তার পায়ের যে বাইরের দিক এবং পায়ের ভিতরে লেমিনা, সেখানেও কিন্তু এই ঘাটা কতটা পৌঁছে যায় এবং পৌঁছে গেলে সে ঠিক মতো কিন্তু দাঁড়াইতে পারে না এবং খুব মারাত্মক ক্ষেত্রে দেখা যায় কি যে খোরাগুলা আলগা হয়ে ফাঁকা হয়ে অনেক সময় খোসাও পড়ে যেতে পারে। সামগ্রিক ভাবে গরুটার কি হয়, যে গরুটা হয়তো দেখা যায় বড় গরুতে মর্টালিটি কম, মানে মৃত্যুর হার খুব কম, দেখা যায় শতকরা 2টি থেকে 4টি মারা যায়, কিন্তু তার যে শরীরের অবস্থা এটা ক্রম অবনতি হতে থাকে এবং এই 15-16 দিনে তার যে ওজন এটা অর্ধেকে নেমে আসে। অর্থাৎ যে গরুটা সে 1 লাখ টাকায় কিনে নিয়ে আসছে, এটা দেখা যাবে 50 থেকে 60,000 টাকা দাম চলে আসছে, কারণ কি এর ওজন একেবারেই কমে যাবে এবং এই ওজনটা আবার আগের অবস্থায় ফিরে যেতে হলে কমপক্ষে দেখা যায় আরো 1-1.5 মাস তাকে বেশি খাওয়াইতে হবে। এবং গাভী গরুর ক্ষেত্রে যেটা দেখা যায় যে গাভী গরুর যে প্রোডাকশন, অর্থাৎ যে গরুটা 15 লিটার দুধ দিত, এই রোগে ভালো হওয়ার পর তার ওজন তো কমবেই এবং তার প্রোডাকশনও কমে যাবে, কারণ কি এই ভাইরাসটা উলানের যে এপিথেলিয়াল টিস্যু, যেখানে দুধ তৈরি হয়, ল্যাক্টোফেরাস যে টিস্যুগুলা, সেই টিস্যুগুলাকে নষ্ট করে দেয়। সেই নষ্ট করে দেওয়ার ফলে তার কি দুধ উৎপাদন ক্ষমতা একেবারেই কমে যায়। অর্থাৎ যে গরুটা 15 লিটার দুধ দিত, সেটার দুধ কিন্তু 7-8 লিটারে চলে আসবে এবং এইটা কখনোই সে আগের পূর্বাবস্থায় ফিরে যাবে না। অর্থাৎ তার মানে কি যে আপনার গাভীটার উৎপাদন এবং উৎপাদনশীলতা দুই অনেক একবারে কমে যাবে, ফলে কিন্তু তার কি দাম একেবারে অর্ধেক হয়ে যাবে। ছোট যে বাছুরগুলা থাকে, অর্থাৎ 6 মাসের নিচের যে বাছুরগুলা থাকে, এইগুলাতে মৃত্যুর হার অনেক বেশি, কারণ কি যে বড় গরুতে এই ভাইরাসটা আক্রমণ করে মুখে এবং পায়ের টিস্যুতে, কিন্তু ছোট বাছুরের ক্ষেত্রে, অর্থাৎ 6 মাসের ছোট বাছুরের ক্ষেত্রে এরা সরাসরি হার্টে আক্রমণ করে, অর্থাৎ তার হার্টে মায়োকার্ডিয়াল ইনফার্কশন হয়, অর্থাৎ হার্টের টিস্যুতে ইনফেকশন করে ফেলে এবং দেখা যায় যে আপনার বাছুরটা সুস্থ স্বাভাবিক হাঁটাচলা করতেছে, খাবারও খাচ্ছে, হঠাৎ করে তার ওইদিন আধা ঘন্টার মধ্যে সে মৃত্যুর কোলে ঢলে পড়তে পারে। ইভেন অনেক সময় দেখা গেছে যে হঠাৎ একটা দৌড় দিয়েছে, দৌড় দিয়ে একটা জায়গায় যেয়ে পড়ে মারা যাবে, কারণ কি হার্ট অ্যাটাক করে সে মারা যায়। তো খুরা রোগ কিভাবে ছড়ায়? তো এইখানে আমরা যেটা দেখেছি যে বাজার থেকে আনার পরে
এটা আক্রান্ত হয়েছে। অর্থাৎ বাজারে যদি একটা অসুস্থ গরু থাকে সেটা থেকে কিন্তু ওই বাজারের সবগুলা গরুই আক্রান্ত হওয়ার খুবই ঝুঁকি থাকে। অর্থাৎ অসুস্থ পশুর ওই গুটা বা লালা এগুলো যখন ফেটে যায় তখন সেখান থেকে ডাইরেক্ট কন্টাক্টের মাধ্যমে অথবা এই ভাইরাসটা বাতাসের মাধ্যমেও কিন্তু ছড়াইতে পারে। ডাইরেক্ট কন্টাক্ট কিভাবে? যেমন ধরেন যে গরুটা আছে সেখানে যে মাটি, সেখানে যে আসবাবপত্র, তার যে চারি, মানে সবকিছুতে যেখানেই ওইটা লাগবে সেখান থেকে কিন্তু এই জীবাণুটা অন্য সুস্থ পশুতে ছড়ায় যাবে। বিশেষ করে বর্ষাকালে যখন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে তখন কিন্তু এই জলীয় বাষ্পের কণার উপরে ভাইরাসটা বহন করতে পারে এবং তখন বাতাসের মাধ্যমে কিন্তু এটা 5-6 কিলোমিটার এমনকি 20-25 কিলোমিটার পর্যন্ত কিন্তু এই ভাইরাসটা যেতে পারে। অর্থাৎ খুবই ছোঁয়াচে একটা রোগ। তাছাড়া আরো বিভিন্ন ভাবে ছড়াতে পারে, যেমন এইখানে যারা চিকিৎসা করতে আসবে তাদের ব্যাগ, তাদের মোটরসাইকেল, ইনজেকশনের সিরিঞ্জ সেগুলা দিয়েও কিন্তু সুস্থ পশুতে এই রোগটা ছড়াতে পারে। তো খুরা রোগ যাতে না ছড়ায় এই ক্ষেত্রে আমাদের করণীয়টা কি? তা আমরা যেটা বলি যে গরু যখন আপনি বাজার থেকে কিনবেন, আনার পরে মিনিমাম 15 দিন আপনার বাড়িতে যদি অন্য কোনো গরু থাকে মিনিমাম 15 দিন অন্য কোনো ঘরে, অর্থাৎ সুস্থ পশু থেকে বেশ দূরে একটা ঘরে তাদেরকে 15 দিন অন্তরীণ রাখতে হবে। এটাকে আমরা বলি কোয়ারেন্টাইন। তাহলে কি হবে যে এই 15 দিনে সে যদি ওই রোগের জীবাণু বহন করে থাকে তাহলে সে ওখানে আক্রান্ত হবে এবং তাকে চিকিৎসা সুস্থ করে ভালো করে তারপর সুস্থ পশুর সাথে মেশাতে হবে। ইনি কপাল ভালো যেনার আর গরু নাই, যদি থাকতো সেগুলাও কিন্তু এই রোগে আক্রান্ত হতো। এখন ধরেন আপনার যদি 10টা গরু আগে থাকে, আপনি 2টা গরু নতুন আনলেন, তাহলে কি করতে? আপনাকে অবশ্যই কোয়ারেন্টাইনে রাখতে হবে, নাহলে কি হবে? এই দুটাও আক্রান্ত হবে, পাশাপাশি আপনার যে আগের 10টা ছিল সেটাও আক্রান্ত হবে। অর্থাৎ আপনার খামারি জীবন একেবারে দুর্বিষহ হয়ে উঠবে। মানে সবচেয়ে বড় সমস্যা হয় কি যে এগুলার যত্ন এত কঠিন, দেখা যাবে যে আপনারও জীবন দুর্বিষহ হয়ে গেছে, আপনার যদি লেবার থাকে তারাও দেখা যাবে যে যত্ন করতে করতে এমন শেষে এমন ক্লান্ত হয়ে যায়, ইভেন অনেকে চাকরি ছেড়ে ভেগে চলে যায়। তাহলে আমরা আসি যে খুরা রোগ যদি হয়ে যায় আপনার খামারে তাহলে আমাদের করণীয় কি? বস্তুত এইটা এত দীর্ঘমেয়াদী একটা রোগ এবং এত দীর্ঘমেয়াদী চিকিৎসা এবং যত্ন প্রয়োজন পড়ে যে এটা আসলে চিকিৎসার চাইতে প্রতিরোধের দিকে বেশি নজর দিতে হবে। তারপরে রোগ হয়ে গেলে তার প্রতিরোধ হয় না, হয়ে গেলে আমাদের কি করতে হবে সেটা একটু বলি। যে প্রথমত এর যেহেতু জ্বর আসে এবং ব্যথা হয়, পায়ে ব্যথা হয়, সারা শরীরে ব্যথা হয়, সেটা উপশম করতে হবে। তো সেটার জন্য আমরা কি করতে পারি? জ্বরনাশক যে ওষুধগুলো আছে, যেমন সেটা হতে পারে প্যারাসিটামল, তারপরে টলফানেমিক অ্যাসিড, মেলেক্সিকাম, প্যারাসিটামল, এগুলো আছে, বিভিন্ন ব্যথানাশক ওষুধ আছে, সেগুলো আমরা ডোজ মতো পুশ করতে পারি। যখন এটার গোটা ফেটে যাবে বা ঘা দেখা দিবে মুখে বা পায়ে, তখন আমরা অ্যান্টিবায়োটিকে যেতে পারি এবং এগুলো খুব সিম্পল অ্যান্টিবায়োটিক এর মধ্যে রাখতে হবে। এর পাশাপাশি যে যত্নগুলো করতে হবে, তার মুখের ঘা এবং পায়ের ঘা এখানে কিন্তু অনেক যন্ত্রণা থাকে, সেই যন্ত্রণাটাকে উপশম করতে পারে। সেটার জন্য আমরা কি করতে পারি? এই যে ফিটকিরি দেখতেছেন, এই ফিটকিরিটা 1 লিটার পানির মধ্যে 5 থেকে 10 গ্রাম ফিটকিরি ভালোভাবে মেশাতে হবে। মিশা এটা মুখের ঘায়ে এবং পায়ের ঘায়ে স্প্রে করা যেতে পারে। আপনি আরো একটু বেশি দিতে পারেন। এটা করবেন কিভাবে? গোলানোর পরে একটু জিহ্বায় দিবেন, যদি দেখেন যে কষ লাগতেছে তখন এটা ব্যবহার উপযোগী হয়। এটা আমরা যখন মুখে এবং পায়ের ঘায়ে দেব তার উপরে একটা সোদিং, একটা প্রলেপ পড়বে, যেটা তার জন্য একটু আরাম এনে দেবে। তাছাড়া আমরা যেটা করতে পারি, খাবার সোডা 1 লিটার পানিতে আমি 5 থেকে 10 গ্রাম মেশাবো, মিশিয়ে সেটা দিয়ে মুখ ধুয়ে দিতে পারি। ইভেন সেটা যদি পেটে যায় তাতেও কোনো সমস্যা নেই। আর পায়ের ঘায়ের জন্য আমরা যেটা করতে পারি, পায়ের ঘায়ের জন্য আমরা ওই এফএমডি কিউর নামে একটা ওষুধ আছে, সেটা দিয়ে পা ওয়াশ করতে পারি। তাছাড়া আমরা বিসেপ দিয়েও আমরা সেটা ওয়াশ করতে পারি, যে কোনো জীবাণুনাশক দিয়ে ওয়াশ করতে পারি। ফরমালিন তো এখনো পাওয়া যায় না, আর ফরমালিন যদি পাওয়া যায় তাহলে 1 লিটার পানিতে 2 মিলি ফরমালিন মিশিয়ে সেটাও কিন্তু আমরা পায়ের ঘায়ে স্প্রে করতে পারি। সেটা কিন্তু কখনোই মুখে দেওয়া যাবে না। মুখের জন্য আরেকটা যেটা করতে পারি, আমরা সুহাগা পাওয়া যায় বাজারে। এই সুহাগাটা বালির গুঁড়ার মতো পাওয়া যায়, এটা আগে খোলায় ভাজতে হবে, ভাজলে সেটা খইয়ের মতো ফুটবে যখন, তখন সেটা গুঁড়া করে মধু বা গুড়ের সাথে মিশিয়ে মুখের উপরে দিতে পারি, মুখের ঘাগুলাতে দিতে পারি। এগুলা দিলে হবে কি, তার যে ঘাটা সেটা খুব দ্রুত রিকভার করবে এবং যন্ত্রণাটা অনেক উপশম হবে। এই খুরারোগ হলে, মুখে ঘা হলে সবচেয়ে বড় আরেকটা সমস্যা যেটা, সে খাবার দাবার একেবারেই ছেড়ে দেয়। বিশেষ করে শক্ত জাতীয় যে খাবারগুলো আছে, খড় ঘাস, সেগুলো সে খেতেই পারে না। খেলে কি হয়, মুখে আরো যন্ত্রণাটা বেড়ে যায়, ঘায়ের পরিমাণ আরো বেড়ে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি? আমরা গমের ভুসি, ডালের ভুসি, অর্থাৎ এই ফাইবার জাতীয় যে ভুসিগুলো আছে, তারপর ধানের কুড়া, অল্প ভাতের মার, ভাত বা ভুট্টা এগুলো দেওয়া যাবে না, কিন্তু ভাতের মার এগুলো দিয়ে মিশিয়ে মাখা করে তাকে অল্প অল্প করে, মানে কিছুক্ষণ পরে পরে অল্প অল্প করে খাওয়াতে হবে। বেশি খাওয়ালে কিন্তু পেটে আবার গ্যাস হয়ে যাবে, সেটার দিকেও খেয়াল রাখতে হবে।
অর্থাৎ তাকে তো আমি এই সময় খ্যার খাওয়াচ্ছি না বা ঘাস খাওয়াচ্ছি না। না খাওয়ালে হবে কি শুধু দানাদার দিলে বেশি দিলে গ্যাস হতে পারে। সেটার দিকে খেয়াল রাখতে হবে। তো আমরা এই ভুসি, কুড়া, গমের তারপরে ডালের ভুসি এইগুলা মিশিয়ে যখন খাওয়াবো এর সাথে কিন্তু আমি ওই 10 থেকে 20 গ্রাম 25 গ্রাম খাবার সোডা এড করে দিতে পারবো। তাইলে গ্যাসের প্রবলেমটা আরো কমে যাবে। খাবার সোডা এড করার আরেকটা সুবিধা হলো যে এটা দেহে একটা ক্ষারীয় মাধ্যম তৈরি করে। এই জীবাণুটা ক্ষারীয় মাধ্যমে বেশি কাজ করতে পারে না। ফলে কিন্তু এটা ওইখানেও একটা উপকার আসবে। মানে এটাকে যত যত্ন আত্তি করা হবে তার ভালো হওয়ার সময় তত কমে আসবে। যেখানে সে দাঁড়াবে, যেখানে থাকবে, পায়ে যেহেতু ঘা হবে, তো এখানে যদি গোবর টোবর লাগে তাহলে কিন্তু সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশনটা আরো বেড়ে যাবে। তা আমরা কি করব? তার নিচের যে ফ্লোটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে ওই ঘাট এবং ঘাটে যখন আমরা ওই ওয়াশ করব, তারপরে ওই জীবাণুনাশক বিভিন্ন পাউডার পাওয়া যায়, সেগুলো যখন আমরা দিব সেটাও তাড়াতাড়ি রিকভার করবে। এছাড়া আরো কিছু ওষুধ আমরা এড করতে পারি, যেমন ধরেন জিঙ্ক। জিঙ্ক দিলে কি হবে? তার ইমিউনিটিটা দ্রুত বৃদ্ধি পাবে এবং তার যে শক্তি সেটা কিছুটা বজায় থাকবে, আস্তে আস্তে রুচি আসবে। আমরা প্রোবায়োটিক দিতে পারি এই সময়টায়। আমরা যে ED3 ব্যাট অর্থাৎ প্রোপাইলিন গ্লাইকল এবং ভিটামিন ডি এগুলো আমরা দিতে পারি। আবার অনেক সময় দেখা যায় মুখের ঘায়ের জন্য আমরা ওই ভিটামিন রিবোফ্লোভিন জাতীয় যে ওষুধগুলো আছে, রিবোসিন নামে পাওয়া যায়, সেগুলো 2-4টা করে গুঁড়া করে মুখের ভিতরে দিতে পারে। তাহলে সে হবে কি দ্রুত সে রিকভার করবে। এইভাবে যদি যত্ন করি তাহলে দ্রুত সে রিকভার হবে। কিন্তু সমস্যা যেটা সেটা থেকেই যাবে। সেটা হলো তার যে উৎপাদনশীলতা, তার যে ওজন, তার যে উৎপাদন, সেগুলা কিন্তু সে আগের অবস্থায় কখনোই যাবে না। তাই সমাধান একটাই, আমাদেরকে এর প্রতিরোধে যেতে হবে। প্রতিরোধ কি? বছরে 3 বার অর্থাৎ 4 মাস পরে পরে আমরা খুরা রোগের ভ্যাকসিন দেব। অনেক সময় দেখা যায় যে অনেক খামারি অভিযোগ করেন যে খুরা রোগের টিকা দেওয়ার পরেও কিন্তু খুরা রোগ হতে পারে। এটার কারণ হচ্ছে যে মোট 7 ধরনের ভাইরাস আছে যেগুলো দিয়ে খুরা রোগ হয়। তা আমাদের দেশে সাধারণত 4 রকমের ওই ভাইরাসটা পাওয়া যায়, যেমন ও, এ, সি এবং এশিয়া 1। এই 4 রকমের স্ট্রেন দ্বারা আমাদের দেশে খুরা রোগ হয়। এই 4 রকমের স্ট্রেন দিয়েই কিন্তু আমাদের ভ্যাকসিন গুলা বানানো হয়। কিন্তু তারপরে দেখা যায় কি যে এই জীবাণুগুলা অনেক সময় মিউটেশন করে তাদের কিছু টাইপ চেঞ্জ করে ফেলে। তো সেই ক্ষেত্রে দেখা যায় অনেক সময় ভ্যাকসিন ফেলিউর হতে পারে। তবে একটা কথা কি, যে ভ্যাকসিন ফেলিউর হলেও দেখা যাবে কি যে তার রোগের প্রকোপটা অনেকটা কমে আসবে। কিরকম? যে আগে যেরকম ভয়াবহ আকারে হয়তো ভ্যাকসিন দেওয়া থাকলে দেখা যাবে কি তার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে এবং অল্পের মধ্যে সে তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। তো প্রিয় খামারিবৃন্দ, খুরা রোগ নিয়ে আজকে এই পর্যন্তই। দোয়া করছি আপনাদের খামার যেন খুরা রোগে কখনোই আক্রান্ত না হয়। তো ভালো থাকুক আপনাদের খামার, আপনারা ভালো থাকেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।